আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসেন আজকে একটু সেফ এক্সিট নিয়ে আলোচনা করি। রাইট, সবাই সেফ এক্সিট নিয়ে আলোচনা করছে, মানে সেফ এক্সিট উপদেষ্টাদের দরকার, এনসিপির দরকার, অমুকের দরকার, তমুকের দরকার, সবারই সেফ এক্সিট দরকার, সারি ইউনুসেরও সেফ এক্সিট দরকার, মানে অবস্থা নাকি ওরকম হয়ে যাচ্ছে। সো কেন হঠাৎ করে এই সেফ এক্সিট এখন আলোচনায় চলে আসে? যাদের সেফ এক্সিট দরকার তারা আমার এই ভিডিওকে টিউটোরিয়াল হিসেবে দিতে পারেন যে কিভাবে সেফ এক্সিট সফলভাবে পাওয়া যায়, কোন জায়গায় গেলে সেফ এক্সিট পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। ইটস এ টিউটোরিয়াল। আই লাভ টু হেল্প পিপল। শুনতে পাচ্ছি যে অনেক উপদেষ্টা নাকি সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন, অনেক এনসিপির সমন্বয়ক এরাও নাকি সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন, আবার স্যার ইউনুসও সেফ এক্সিটের উপায় খুঁজছেন। কিন্তু আসলে সেফ এক্সিটটা তারা কিভাবে নিবে? তবে আপনারা যেভাবে মনে করছেন যে সেফ এক্সিট পাবেন আপনারা বা দরকার হলে সেফ এক্সিট রেডি হয়ে যাবে, সেটা কিন্তু ভুল। আপনাদের যেখানে যেখানে সেফ এক্সিট আছে ওই জায়গার মধ্যে আমরা একটা হুক লাগিয়ে রেখেছি, মানে আর এক্সট্রা হুক লাগিয়ে দিয়েছি। সহজে এক্সিট করতে পারবেন না ওই দরজা দিয়ে। তবে সবাই যে ওখানে গিয়ে আটকে যাবে তা না, কিছু কিছু মানুষ ঠিকই সেফ এক্সিট পাবে। যেমন ধরেন যাদের ডুয়েল সিটিজেনশিপ বা নাগরিকত্ব আছে তারা সেফ এক্সিট পাবে। এখন সেফ এক্সিট এখানে কয়েক রকমের হতে পারে। সেটা হচ্ছে ধরেন 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে, মানে কাহিনী হবার আগে থেকেই ধরেন চলে গেল, এটা এক ধরনের সেফ এক্সিট। আবার ধরেন কাহিনী হওয়ার পরে গেল, কাহিনী হওয়ার পরে গেলে ওই কাহিনীর সময় বাংলাদেশে থাকবে, তখন ধরেন যে যে দেশের নাগরিক সে দেশের এম্বাসিতে আশ্রয় নিবে। নাগরিক হলে একটু আশ্রয় দিতেই হয়, দিবে এম্বাসিগুলিতে হয়তো কিছুদিন, এরপরে ধরেন সেফলি পার করে দিবে এম্বাসি থেকে, এটা একটা ওয়ে। আর যদি 1 সপ্তাহ আগে থেকে চলে যায় তাহলে ধরেন সেটা ডিফারেন্ট ইস্যু। বাট এই সেফ এক্সিটটা শুধু হচ্ছে যারা ডুয়েল সিটিজেনশিপ বা নাগরিকত্ব যাদের আছে তারাই পাবে, অথবা বিদেশি নাগরিক যারা। অনেকেই বিভিন্ন দেশের ভিসা টিসা নিয়ে রেখেছেন, রাইট? কম্বোডিয়ার ভিসা নিয়েছেন, কেউ থাইল্যান্ডের ভিসা নিয়েছেন, কেউ মালয়েশিয়ার ভিসা নিয়েছেন, কেউ আবার ইউরোপিয়ান ইউনিয়নের ভিসাটা নিয়েছেন, কারো কারো আমেরিকা কানাডার ভিসা। তবে ওই কয়েকজন এনসিপির সমন্বয়ক শুনেছি, প্লাস 1-2জন উপদেষ্টা, মানে শিশু উপদেষ্টাও আছে, তাদের মধ্যে আবার বুড়া উপদেষ্টাও আছে। তারা কয়েকটা জায়গায় ইনভেস্টমেন্ট ভিসা নিয়ে রেখেছে, অর্থাৎ ওই সমস্ত দেশগুলিতে ইনভেস্টমেন্ট করে রেখেছে, তো সেখান থেকে একটা ভিসা পেয়েছে। যেমন ধরেন টার্কিতে সেকেন্ড হোম কিনলে ভিসাটা দিয়ে দিচ্ছে, রিয়েল এস্টেটে ইনভেস্ট করলে। মাল্টাতে নিয়েছে, দুবাইতে নিয়েছে, থাইল্যান্ডে এলিট ভিসা নিয়ে রেখেছে কেউ একজন। তো এরকম করে অনেকেই টুকটাক ভিসা নিয়ে রেখেছে, প্রয়োজনে ভবিষ্যতে দরকার হবে। আর তাছাড়াও এই সমস্ত দেশে তো সমানে ইনভেস্ট করছে, তারা কেন নিবে না? এত বড় একটা সুযোগ কেন হাতছাড়া করবে? ইনভেস্টমেন্ট করতেছে একটা দেশে, সেখান থেকে একটা রেসিডেন্সি ভিসা নিবে না, অথবা একটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরির ভিসা নিবে না? এটা কি হইতে পারে? এটা হইতে পারে না। তবে যারা মনে করছেন যে ভিসা আছে, সেফ এক্সিট পেয়ে যাব, কয়েকদিন আমেরিকান এম্বাসিতে চলে যাব, ইউকে এম্বাসিতে চলে যাব, ব্লা ব্লা ব্লা, তারা জায়গা দিবে, এই জিনিসটা ভুল। ইউএস এম্বাসি কখনো আমেরিকান সিটিজেন ছাড়া কাউকে ঢুকতে দিবে না, যতই তারা বলুক যে সময় হইলে আশ্রয় দিব, বাট তারা দিবে না। যদি আপনার কাছে আমেরিকার কোনো ভিসাও থাকে তাও দিবে না। আমেরিকা এমন একটা জিনিস, ব্যবহার শেষ হইলে টিস্যু পেপারের মতো ফেলে দিবে। আমেরিকা এমন জিনিস, আমেরিকা সরাসরি আপনাকে না করে দিবে যদি আপনি আমেরিকান এম্বাসিতে গিয়ে নক করেন সেফ এক্সিটের জন্য, অথবা ওখানে কিছুদিন থাকতে দেওয়ার জন্য, নিরাপদে করার জন্য দিবে না। কারণ আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট কখনো এটা অ্যালাউ করবে না। সেম গোস টু ব্রিটিশ হাই কমিশন। ব্রিটিশ এম্বাসি থেকেও ব্রিটিশ সিটিজেন ছাড়া ওই রকম কাউকে ওখানে থাকতে দিবে। এরপর যে কয়জন ওই যে থাইল্যান্ডে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, এলিট ভিসা নিচ্ছেন, মাথায় রাখবে যে এলিট ভিসা এনি টাইম ক্যান্সেল হয়ে যেতে পারে। এলিট ভিসা ক্যান্সেল করা খুব সোজা, এবং এলিট ভিসা ক্যান্সেল করতে খুব একটা যে বেশি কিছু করতে হয় তা না। জায়গা মতো 2-3টা ইমেল পাঠিয়ে দিলে অনেক সময় এলিট ভিসাতে ওরা একটা ফ্ল্যাগ করে দেয়, এবং ইমিগ্রেশন এন্ট্রির সময় ওরা আবার ফেরত পাঠিয়ে দেয়। বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে, বাংলাদেশি পাসপোর্টের ক্ষেত্রে তারা এলিট ভিসা যে কোনো সময় আবার ক্যান্সেলও করতে পারে। মালয়েশিয়াও সেম, বাট সেকেন্ড হোম ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে একজন পেয়েছেন, বাকি 2জনের এখনো অ্যাপ্রুভ হয় নাই। কেন অ্যাপ্রুভ হয় নাই সেটা আপনারাই জানেন, আমি শিওর এগুলি কখনো অ্যাপ্রুভ হবেও না। বাট যখন অ্যাপ্রুভ হবে তাও এটার কোনো গ্যারান্টি নাই যে আপনারা মালয়েশিয়া তখন এন্ট্রি নিতে পারবেন। ফ্ল্যাগড হয়ে যেতে পারেন, অনেক কারণে ফ্ল্যাগড হয়ে যেতে পারে। আর ওইগুলো বাকি ইউরোপ, মানে ইউরোপ পর্যন্ত যাওয়াটা একটা ফ্যাক্টর। কোনো রকম একবার ঢুকতে পারলে অনেকে মনে করে যে অ্যাজাইলাম মেরে দিবে, অ্যাজাইলামের অ্যাপ্লাই করে দিবে, হয়ে যাবে। এখন আমি যতটুকু জানি ইউরোপে নাকি অ্যাজাইলাম আসলে দিতে চাইতেছে না খুব একটা, বাংলাদেশিদেরকে একেবারেই ক্যান্সেল করে দিচ্ছে, যে হাল করছে আসলে। কিন্তু আমেরিকা ইউরোপের ওই যে মানে ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনারা এয়ারপোর্ট পার করতে পারবেন কিনা, এটা একটা আমার সন্দেহ আছে।
যদি আগে থেকে বের না হন। কিন্তু আমি যতটুকু এখন বুঝতে পারছি ক্যালকুলেশনে, আপনাদের হাতে ওই সময়টা থাকবে না যে 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে আপনারা বের হয়ে এয়ারপোর্টে চলে যাবেন। যদি আপনাদের সেফ এক্সিট নিতে হয়, আপনারা ইনস্ট্যান্ট মোমেন্টে সেফ এক্সিটটা পাবেন না। সেফ এক্সিট যদি পেতে হয় আপনাদেরকে আগে ভাগেই করতে হবে। ধরুন 2 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে যদি চলে যান, তাহলে একটা সম্ভাবনা আছে যে ভালোই পৌঁছে যাবেন। কিন্তু ধরেন যেদিন কাহিনী হয়েছে ওই দিন বা তারপরে যদি সেফ এক্সিট নিতে চান, পারবেন না, কারণ আপনারা তো ইন্ডিয়া হয়ে যাইতে পারবেন না, রাইট? আমি যে বর্ডার পার করে ইন্ডিয়া যাবো, ইন্ডিয়া থেকে ফ্লাই করে আমরা অন্য দেশে যাবো, আপনাদেরকে ইন্ডিয়ার জীবনেও ঢুকতে দিবে না, ধরার সাথে সাথে উল্টা প্যাকেট করে পাঠিয়ে দিবে। আর মায়ানমার দিয়ে তো যাওয়ার প্রশ্নই উঠে না, তো আর কোনো দেশ নাই। আপনারা বাংলাদেশের বর্ডারটাকে পার করতে পারবেন না সমুদ্র পথে ছাড়া। এখন সমুদ্র পথে কেমনে পার করবেন সেটা আল্লাহ খোদা জানে, আমরা তো জানি না। তো কিছু কিছু মানুষ যারা বিভিন্ন এমবেসিতে থাকে দিবে, ধরেন পাকিস্তান এমবেসি কয়জনকে নিবে, রাইট? 5 জন, 6 জন, 10 জন, 20 জন, 15 জন, মানে এতে বেশি তো নিতে পারবে না। একটা এমবেসির ভিতরে কত মানুষ ঢুকায় রাখবে? সো পাকিস্তান এমবেসি অনেককেই মানে সেফ হোম দিবে, এক্সিট দিবে না, সেফ হোম দিবে, কারণ তারা ওখান থেকে বের করে কোনো বাংলাদেশিকে ডিপ্লোম্যাটিক পার্সন ইমিউনিটি দিয়ে বাংলাদেশের বর্ডার পার করাতে পারবে না, আনলেস সে যদি পাকিস্তানের নাগরিক না হয় এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার না হয়। অবভিয়াসলি পাকিস্তানের এমবেসির ভিতরে হয়তো বসে থাকতে পারেন, কিন্তু যেহেতু পাকিস্তান এমবেসি, বলা যায় না পাবলিক কখন খেপে যায় পাকিস্তান এমবেসির ভিতর থেকে বের করে নিয়ে আসে। সেটা অবশ্য কখনো ইউরোপিয়ান কোনো এমবেসির সাথে করবে না, বা আমেরিকা বা কানাডার এমবেসির সাথে করবে না, সেটা ফর শিওর। বাট ওরা কখনো একজন ভিসা হোল্ডারকে সেফ এক্সিট দিবে না বা সেফ হোম দিবে না, তারা কোনো মানে নিরাপদ কোনো একটা থাকার জন্য কয়েকদিন দিবে না। ওরা ওদের নাগরিকদেরকে দিবে, ওইগুলিকে দিবে না। সো স্যার ইউনুসের অ্যাডমিনিস্ট্রেশনে, ইনক্লুডিং স্যার ইউনুস, যাদের আমেরিকান বা ইউরোপিয়ান পাসপোর্ট আছে, তারা মোটামুটি কিছুদিন নিরাপদ একটা নেগোসিয়েশন করে তারা বের হয়ে যেতে পারবে। কোনো না কোনো একটা ডিপ্লোম্যাটিক ফ্লাইটে বাংলাদেশ থেকে তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসা হবে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস, রাইট? বাদ বাকি যারা আছে তারা যদি সেফ এক্সিট দিতে চান, তাহলে আপনাদেরকে একটু আগে চলে যেতে হবে। কিন্তু কখন সেটা তারা আমি বলতে পারছি না। এতটুকু জানি যে ইনস্ট্যান্ট মোমেন্টে সেফ এক্সিট পাবেন না। ধরেন এখনই কাহিনী হয়ে গেল, এখন আপনার পালাইতে হবে বা চলে যেতে হবে, সেফ এক্সিট নিতে হবে, প্লেনে উঠতে হবে, পারবেন না। তখন সব লক হয়ে যাবে, কোনো না কোনো দিকে আটক খাবেন, এটা কনফার্ম থাকেন। কারণ জানে সবাই আপনারা এয়ারপোর্টের দিকেই দৌড়াবেন, মানুষও ওখানেই রেডি থাকবে, ওয়ান ওয়ে আর আনাদার। কারণ আপনাদের বর্ডার পার করে যাওয়ার উপায় নেই, সমুদ্র পথে যাওয়ার উপায় নেই, নদী পথে যাওয়ার উপায় নেই, একমাত্র এয়ারপোর্ট মানে উড়ো পথে যাওয়ার, ওখানে গিয়ে সবাই জায়গাতে বসে থাকবে। কিসের সেফ এক্সিটার? বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে ভাগে চলে যাওয়া। এখন কোন দিন কি ঘটবে না ঘটবে তো বলা যায় না, কালকে তো ঘটতে পারে, পরশু তো ঘটতে পারে, আগামী সপ্তাহে ঘটতে পারে, আগামী মাসেও ঘটতে পারে, ইউ নেভার নো, আই নেভার নো। সো এখন থেকে যদি ব্যবস্থা করে ফেলেন, চলে যান ভালোই মানে কেটে পড়েন, তাহলে বেঁচে যাবেন। সময় থাকতে যদি বের হয়ে যান হাতে কিছু সময় রেখে, তাহলে কিছু সুবিধাও পাবেন। ইচ্ছা মতো টাকা পয়সা নিয়ে যেতে পারবেন, ডলার নিয়ে যেতে পারবেন, কারণ এয়ারপোর্টে তো এখন আপনাদের লোকজন, ওরা চেকও করবে না ভয়ে। ডলার পকেটে করে নিয়ে যেতে পারেন। ফ্যামিলি মেম্বার যদি 10 জন যায়, 5 জন যায়, সবাইকে সবার কাছেই ডলার 12,000 14,000 ডলার করে নিয়ে যেতে, দেশের বাইরে নিয়ে যেতে পারবেন। কেউ টেরও পাবে না, আরো বেশিও নিয়ে যেতে পারবেন, কেউ বুঝবেও না। আর যেহেতু আপনাদের লোক আপনাদেরকে ধরবে না, আর ওখানে গিয়ে কি হবে, যেখানে পৌঁছবেন ওখানে গিয়ে তার কোনো কাহিনী নেই, ওখানে তো মনে হয় লিমিট থাকে। যদি সেফ এক্সিট আপনারা যদি থেকে থাকে এবং সেই সেফ এক্সিটকে আপনারা ইউটিলাইজ করতে চান ঠিক মতো, তাহলে এখনই চলে যান। মানে দেরি করলেই লস, দেরি করবেন তো ধরা খাবেন, দেরি করবেন তো দেখবেন যে ওই আপনাদের মতো মবের শিকার হবেন, দেরি করবেন দেখবেন কোথেকে জানি মানুষ এসে ঠিকই ধরে ফেলছে। কারণ যেদিন হবে সেদিন তো আসলে মানে কোন দিকে যাবেন, না ঘরে যাবেন, না বাইরে যাবেন, না বন্ধুর বাসায় যাবেন, না থানায় যাবেন, নাকি এয়ারপোর্টে যাবেন, নাকি সমুদ্র বন্দরে যাবেন? আসলে এত সেফ এক্সিটের কথা কেন আসছে এখন? তাহলে কি তারা ভয় পাচ্ছে? সবাই বলছে, আর শুধু আমরা না, আমি তো এই সমস্ত কথাগুলো আগেও বলেছি। আরো 1 সপ্তাহ, আরো 7 দিন, 8 দিন, 10 দিন আগের ভিডিওতে বলেছিলাম যে সেফ এক্সিট নিয়ে দেখবেন একটা কারাকারি হবে। স্যার ইউনুসকেও বলেছিলাম যে স্যার ইউনুসের সাঙ্গপাঙ্গ চামুন্ডা যারা আছে তাদেরকে যেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দেয়, পরে কিন্তু কামড়াকামড়ি লাগবে, নিজেরা চলে যাবেন, তাদেরকে রেখে যাবেন, এটা তো হইতেই পারে না, রাইট? এবং ঘুরে ফিরে দেখলাম সেটাই হচ্ছে। আর ইদানিং আমি যা বলছি তা কিন্তু ফলে যাচ্ছে, কেন কে জানে। মানে যাই মুখ দিয়ে বাইর করি তাই হয়ে যাচ্ছে, সঠিক হয়ে যাচ্ছে, তাই মানে ঘটে যাচ্ছে। কি একটা অদ্ভুত অবস্থা। তার মানে এই সেফ এক্সিটের যে কাহিনীটা বললাম যে যাওয়ার দিন সেফ এক্সিট পাবেন না, এটাও ঘটে যেতে পারে, অসম্ভব কিছু না। আমার এখন মুখ খুব ডেঞ্জারাস হয়ে গেছে। কিন্তু যেহেতু আপনারা বারে সেফ এক্সিটের কথা বলছেন, সেহেতু আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের পায়ের নিচে মাটি নেই। হ্যাঁ, আপনারা জোর জবরদস্তি করে বাংলাদেশের ক্ষমতায় আরো থাকতে চাইবেন, একটা ড্রামা করবেন, মানে আরো একটু ড্রামা করবেন ক্ষমতা না ছাড়ার জন্য। মানে ফেব্রুয়ারিতে যে ইলেকশনের কথা বলেছেন, দেখা যাবে ওই ইলেকশনে এখন আপনারাই আবার পিছাতে চাইবেন কোনো না কোনো অজুহাত দিয়ে। যদিও ফেব্রুয়ারি ইলেকশন আপনারা যেভাবে বলছেন ওভাবে কখনো হবে না, আওয়ামী লীগের ছাড়া কখনো ইলেকশন হবে না। কিন্তু সেই ইলেকশনও আপনারা এখন পিছাতে চাইবেন, ফেব্রুয়ারির পরেও নিয়ে যেতে চাইবেন। কারণ ক্ষমতা এমন একটা জিনিস যেটা কেউ ছাড়তে চায় না, আপনারাও চাইবেন না। আপনারা ক্ষমতা ছাড়া মাত্রই ইউ গাইজ আর নোবডি, এটা আপনারাও জানেন, এটা সারা দুনিয়া জানে। যেই মুহূর্তে আপনারা ক্ষমতা ছাড়বেন সেই মুহূর্ত থেকে ইউ গাইজ আর নোবডি। এবং আপনাদের তখন কে কি করবে না করবে উই হ্যাভ নো আইডিয়া, বাট
আপনারাও মনে হয় এখন যথেষ্ট কনফিউজড হয়ে আছেন যে আসলে কি করবেন, পায়ের তলায় মাটি নেই, সবাই সেফ এক্সিটের কথা বলছে, কিন্তু সবার সেফ এক্সিট তো আসলে হয় না এখনো। কিছু কিছু মানুষ কিন্তু এখনো সেফ এক্সিট করতে পারেনি। হ্যাঁ, এক জায়গায় বলে রেখেছে বা দুই একটা জায়গায় বলে রেখেছে, ওখান থেকে এখন পর্যন্ত কনফার্মেশন আসে নাই, গ্যারান্টি নেই। সেই সেফ এক্সিট গুলি কিন্তু হবে না ভাই। এগুলি আপনারা যে টাকা পয়সা দিচ্ছেন, এগুলি কিন্তু মাইট চলে গেছে অলরেডি। ভুয়া মানুষকে দিচ্ছেন, আপনারাও খেয়ে টাকাগুলি দিচ্ছেন, তারাও খেয়ে আপনাদেরকে ধরা দিছে। হবে না এগুলি, অন্য কোনো কিছু ট্রাই করতে পারেন। যাদেরকে বলছি তারা অলরেডি বুঝে গেছেন যে কয়েকজন পেন্ডিং সিচুয়েশন আছেন, রাইট না? পেন্ডিং ঝুলে আছেন না, পেন্ডুলামের মতো ঝুলছেন না, এই যে কোনো মুহূর্তে আসবে। আসলে ভাই আসবে না এটা। আর রইল বাকি যে 4 জন দুবাইতে যাবেন। হ্যাঁ, মানে দুবাইতে যে 4 জন যাবেন অলরেডি ব্যবস্থা করে রেখেছেন। দুবাইয়ের দামাক হিলস নামের একটা জায়গায় ডি টু নাকি, হ্যাঁ ডি টু, দামাক হিলস 2 বলে, সেখানে মনে হয় বাসা টাসা নিয়ে রেখেছেন বা বাংলো ভিলা কিছু একটা কিনেছেন। মানে যারা ওখানে যাবেন আর কি, একসাথে 2 জন পাশাপাশি কিনেছেন, আবার বাকি 2 জন দূরে দূরে কিনেছেন। সো যারা ওখানে যাবেন বলে ঠিক করে রেখেছেন, আপনাদেরকে ভাই রিসিভ করতে দুবাই এয়ারপোর্টে মানুষজন বসে থাকলে কিন্তু কারো কোনো কিছু করার থাকবে না। তখন আরেক বিপদে পড়বেন, মুশকিলে পড়ে যাবেন। কারণ এখন আসলে মানুষ এমন রেগে আছে, দেশে বিদেশে যেখানেই বলেন না কেন, ভাই রে ভাই কি যে হাল করতেছে। লন্ডনের অবস্থা তো দেখলেন, নিউ ইয়র্কের অবস্থা তো দেখলেন। মানে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, দেশ বিদেশ কেউ পাত্তাই দিচ্ছে না। উল্টা দেখি স্যার ইউনূসের এগেনস্টে কথা বলে যে দেশে করা হচ্ছে, সেই দেশের অ্যাডমিনিস্ট্রেশন উল্টা হেল্প করে, উল্টা সাপোর্ট করে, তারাও বলে জয় বাংলা। তবে যাই হচ্ছে সেটা তো আর ভালো হচ্ছে না, উল্টা হচ্ছে। মানে আমাদের জন্য না, আপনাদের জন্য। আমরা তো উল্টাই আছি, উল্টা আমরা এখন সোজা হয়ে যাবো, কিন্তু আপনারা উল্টে যাচ্ছেন আস্তে আস্তে। এই শত শত মানুষ উল্টানোর ভিড়ে আপনারা একটা জিনিস ভুলে গেছেন, সেটা হচ্ছে আপনারা বাংলাদেশের মানুষকে, আওয়ামী লীগকে, স্বাধীনতার পক্ষের শক্তিকে রং জাজ করেছেন, তাদের শক্তিকে বুঝতে ভুল করেছেন, তাদের চুপ করে থাকাটাকে, তাদের চুপ করে সহ্য করাটাকে, তাদের অনেক ভালো মানুষকে দুর্বলতা মনে করেছেন। এবং এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। যারা টের পান নাই এখনো, তারাও ভবিষ্যতে টের পাওয়ার জন্য রেডি হইতে পারেন। কারণ নো ম্যাটার হোয়াট এভার হ্যাপেন্স, একটা জিনিস অবশ্যই ঘটবে, সেটা হচ্ছে স্যার ইউনূসের পতন, এবং স্যার ইউনূসের সাথে তার সাঙ্গপাঙ্গ সমন্বয়ক যারা আছে তাদের পতন। আই ডোন্ট কেয়ার। এবার আমি কখনো গ্যারান্টিও দিতে পারবো না আওয়ামী লীগ পাওয়ারে আসবে কিনা, আমি গ্যারান্টি দিতে পারবো না এটার। সিরিয়াসলি আওয়ামী লীগ কখন ক্ষমতা আসবে আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারবো যে স্যার ইউনূসের সাঙ্গপাঙ্গ, রাজাকার, আলবদর, এনসিপি, জামাত, শিবির, সন্ত্রাসী, জঙ্গি সব একসাথে একই দিনে অন দ্যাট ইনস্ট্যান্ট মোমেন্ট একসাথে হবে, পড়বে। এবং সেই পতন কেউ ঠেকাতে পারবে না, এবং সেই পতন মানুষের হাতে হবে। পলিটিক্যালি পরে হবে, আগে মানুষের হাতে হবে। এবং যত সেফ এক্সিট করে রাখেন না কেন, হাতে গোনা 6 থেকে 7 জন মানুষ ছাড়া কেউ বেসিক্যালি নিজেদের করা সেই সেফ এক্সিটকে ব্যবহার করতে পারবেন না, যদি না এখন থেকেই জায়গা ছাড়েন। আমি এতক্ষণ অনেক ডানে বামে করে কথা বলেছি, অনেক হিসাব নিকেশ করেছি, কিন্তু আমার হিসাব নিকেশ যারা বুঝার তারা বুঝবে, যারা বোঝার দরকার নাই তারা বুঝবে না। বাট আমার এই হিসাব নিকেশ যাদের সাথে মিলছে, তারা একটু নিজেদের খাতাটা খুলে মিলিয়ে দেখেন আমি কোন জায়গায় কি পয়েন্ট করেছি। অনেকগুলি নাম্বার বলেছি, অনেকগুলি লোকেশন বলেছি, ইনফ্যাক্ট অনেক কিছুর ডিটেলস দিয়েছি। কেন দিয়েছি, কোত্থেকে দিয়েছি, কিভাবে দিয়েছি, এটাও চিন্তা করতে থাকেন। হ্যাভ এ গুড ওয়ান। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নাই, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, কিছু উপদেষ্টাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করেন, নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো, দেশে থাকুক আর দেশের বাইরেই থাকুক। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদ রক্তের ওপর দাঁড়িয়ে ওখানে মানে সরকারে আছে, তারা যদি এমনটা করে থাকে তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেভ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক, বাংলাদেশের মানুষ তাদের ধরবে। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হল রুমে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ভালো কথা, 2 দিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও এমন একটি কথা বলেছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট চাইছেন। কতিপয় উপদেষ্টা বলতে আপনারাও চেনেন তাদেরকে, কিছু ধুরন্ধর উপদেষ্টা আছে যারা ইউনূস সরকারকে ক্ষমতায় দীর্ঘায়িত করতে চায় কোনো রকম নির্বাচন ছাড়াই, এবং তারাই আখের গোছাচ্ছে এবং আজকের গুছিয়ে ইতিমধ্যে তারা সেফ এক্সিট খুঁজছে। নাহিদ ইসলামের কথাও এটি বেরিয়ে এসে 2 দিন আগে। এখন প্রশ্ন হচ্ছে যে অভ্যুত্থান
জুলাই আগস্ট 24-এর একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। আমার একটা পরামর্শ আছে, যারা বিশেষ করে জুলাই আগস্টের প্রধান সিপাহ সালার ছিলেন, প্রধান যারা ছিলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, আপনারাও অনেকে ইতিমধ্যে আখের গুছিয়েছেন, আখের গোছানো হয়েছে, আপনারাও অনেকে সেফ এক্সিট খুঁজছেন, চলে যাবার চিন্তা করছেন। কিন্তু আজকে যদি আপনারা বুঝতে পারেন যে এই যে আপনাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেয়েছে যেসব উপদেষ্টা, যদি আপনারা যেমন গতদিন নাহিদ ইসলাম এটিও বলেছেন যে তাদের নামও উল্লেখ করবেন খুব শীঘ্রই, আপনারা যদি বুঝতে পারেন যে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে, আপনাদের উপর কাঁঠাল ভেঙে খেয়েছে, নাহিদ ইসলাম প্রতারণার কথাও বলেছে, তাহলে আর দেরি কেন? দেশের তো অনেক ক্ষতি করে ফেলেছেন আপনারা। আপনারা জুলাই আগস্টে আপনাদের পেছনে যেই থাকুক না কেন, মার্কিন ডিপ স্টেট থাকুক, বিএনপি থাকুক, জামাত থাকুক, কোনো জঙ্গি সংগঠন থাকুক, যেই থাকুক না কেন, কেউ তো সরকারকে ফেলতে পারেনি। বিএনপি 16 বছরে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে ফেলতে পারেনি। জামাত সরাসরি ফ্রন্ট লাইনে এসে জামাতের ব্যানারে সরকারকে ফেলানো সম্ভব হয়নি, কোনো বিশেষ জঙ্গি সংগঠনের ফেলানো সম্ভব হয়নি। সরকারটা পড়ে গেছে কার ব্যানারে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাদের ব্যানারে। আপনারা যদি কোনো চিন্তা থেকে মনে করেছিলেন যে সরকারের পতন ঘটাবেন, তাহলে এখন যদি ভুল বুঝতে পারেন, ভুল শোধরানোরও সময় আছে এখন। তাহলে এই যে যারা অপরাধী, যাদেরকে আপনারা অপরাধী মনে করছেন, প্রতারক মনে করছেন, অপকর্ম করে সেফ এক্সিট চাইছে, আপনারা একটা জাতীয় বীরের কাজ করতে পারেন এখন। আপনারা যা করার করেছেন, আখের গোছানোর যা গোছার গুছিয়ে ফেলেছেন, ঠিক আছে। এখন আপনারা এদেরকে ধরতে পারেন, এদেরকে ধরিয়ে দিতে পারেন। এই ধরিয়ে দিতে হলে আগের যে সরকারটি ছিল, যেটিই ছিল না কেন, ভালো ছিল, মন্দ ছিল, তার মধ্যে মন্দও ছিল, এটিও অস্বীকার করব না, আপনারা সেই সরকারটার সাথে আতাত করে ফেলুন, সেই দলটির সাথে আতাত করে ফেলুন, নইলে আপনাদের কিন্তু রক্ষা হবে না। কারণ আপনাদের কথায় বার্তায় ইতিমধ্যেই আপনারা বলে ফেলেছেন, আপনাদের বিশেষ করে নাহিদ ইসলামও বলে ফেলেছে যে উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে লিয়াজও করে ফেলেছে, বিএনপির সঙ্গে, জামাতের সাথে, সেফ এক্সিটের জন্য অপকর্ম করে। তাহলে তো এদেরকে, এই যে আপনাদের আজকে যে ক্ষোভ বের হচ্ছে, দুঃখ বের হচ্ছে, কষ্ট বের হচ্ছে, এবং আপনাদের রাজনৈতিক দল এনসিপির করুণ অবস্থা আমরা বিভিন্ন কর্মসূচিতে দেখছি, সর্বশেষ নির্বাচনী কর্মসূচিতেও আমরা দেখেছি আপনাদের ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচনে ভয়াবহ ভরাডুবির মধ্যে গেছে। তাহলে আপনাদের আগামীতে আরো বেশি ভরাডুবি হবে। কাজেই আপনাদের এখনো ইউটার্ন করার সময় আছে, সুযোগ আছে। আপনারা সবকিছু ভুলে গিয়ে যা হওয়ার হয়ে গেছে, এখন সেই সরকারটি, যে সরকারটি নির্বাচিত সরকার ছিল, আপনাদের ব্যানারে উৎখাত হয়েছে, সেটি কিন্তু আসবে। এটিও বলে রাখি, সেটি আজ হোক, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, সেই দলটি রাজনীতিতে ফিরবেই, আটকে রাখতে পারবেন না। কাজেই এখনো সময় আছে আপনাদের, যেহেতু এখন আপনাদের দিয়ে কাজ করে নিয়ে উপদেষ্টারাও আপনাদেরকে এখন আমলে নিচ্ছে না, রাজনৈতিক দলগুলো আপনাদের আমলে নিচ্ছে না, তাহলে কি করবেন? তাহলে তো আপনাদের ভরাডুবি, আপনাদের আস্তে আস্তে শূন্য অবস্থা তৈরি হয়ে যাবে। তা আপনারাও বাঁচবেন, দেশটাও বাঁচবে। এই আপনারা বাঁচা, দেশটাও বাঁচা থেকে এই যে এদেরকে ধরতে হলে কে ধরবে? এদেরকে তো বিএনপি ধরবে না, এদেরকে তো জামাত ধরবে না। এই প্রতারকদের, এই বিশ্বাসঘাতকদের, যারা আপনাদের ঘাড়ে পা দিয়ে কাঁঠাল ভেঙে খেলো, এদেরকে ধরতে হলে তো আওয়ামী লীগ লাগবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনুন, তাহলে আপনারাও মার্জনা পাবেন। আপনারা আওয়ামী লীগের কাছে মার্জনা চান। কথায় উঠেছে যে কিছু উপদেষ্টা, এটি গুজব, আমি গুজবই ধরে নিচ্ছি, যে শেখ হাসিনার সাথেও যোগাযোগ করছেন, যোগাযোগ করে শেখ হাসিনার কাছে সেফ এক্সিট চাইছেন, এমনকি ক্ষমা চাইছেন। এই সব গুজব হোক, বাস্তব হোক, আপনারা সেফ সাইডে থাকার জন্য হলেও আপনারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করে গত 1 বছরে, আপনারাও তো মানুষ নাকি, আপনারা যদি মানুষ হয়ে থাকেন, আপনারা আপনাদের বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখুন যে গত 1 বছরে কি হচ্ছে দেশে। এমন কোন সেক্টর নাই যে সেক্টরটা ধস নামেনি, বলে শেষ করা যাবে না। 1 বছর আগে একটা সরকার ছিল, নির্বাচিত সরকার, আওয়ামী লীগ সরকার। সেই সরকারটা যখন ছিল,
বাংলাদেশের অবস্থাটা কি এমনটা ছিল? আপনারা আপনাদের বিবেক দিয়ে রাতে বিছানায় শুয়ে একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখুন তো। তো কাজেই যেহেতু ওটা ভালো ছিল, আমাদের ভালো, আমাদের কপালে ভালো নেই। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আমাদের কপালে ভালো নেই। মনদের ভালো যেটা ছিল সেটার সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করে ভয়ঙ্কর খারাপ যে গ্রুপটা, এই উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দল, তাদেরকে ধরতে হলে এবং দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে এদেরকে অন্ততপক্ষে ধরিয়ে দেন। এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আপনারা আগামী 5-10 বছরে, আপনাদের যেহেতু রাজনীতি করার ইচ্ছা, কারো পানপট্টিতে পড়ে, কারো পাল্লায় পড়ে যেহেতু রাজনীতিতে এসেছেন, উপদেষ্টা পরিষদের আপনাদের মুরব্বীরাই আপনাদেরকে পানপট্টি মেরে রাজনীতিতে এনেছে। আপনাদের এখন রাজনীতিতে আসা উচিত ছিল না, কিন্তু যেভাবেই হোক এনেছে। তো কাজেই আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যতের জায়গাটা যদি আপনারা সুরক্ষিত করতে চান, এরা যেমন লিয়াজো করছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, আপনাদেরও লিয়াজো করতে হবে, নইলে আপনারাও কিন্তু বাঁচতে পারবেন না। উপদেষ্টারা যেমন সেফ এক্সিট খুঁজছে, আপনারাও খুঁজুন, পালানোর গর্ত খুঁজুন। সময় কিন্তু খুব বেশি নেবে না, খুব শীঘ্রই ওলট পালট হয়ে যাবে, কিন্তু কাজেই সময় থাকতে ব্যবস্থা নিন।